চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ৯। ভাই, জলিলের কিচ্ছা খতম। সিফাত চেয়ারে বসে থাকা লোকটির দিকে চেয়ে বলল। লোকটির হাত তখনও রক্তাক্ত। একটু আগে একটা ছেলেকে নিজ হাতে দফা করেছে সে। লোকটি হাতের রক্তের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে। চেয়ারে বসে পা দুটো তুলে দিয়েছে টেবিলের ওপর। জাতীয়তাবাদীর পার্টি অফিস এটা। লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর। তবে বাবা কাউন্সিলর হলেও ছেলের রাজত্বে সব চলে বোধহয়। হাত ধুইয়া পানি দে, শালার হাতটা নোংরা হইয়া গেল বাল। নতুন পাঞ্জাবিটা পইরা আইছি, ওইটাও লাল হইয়া গেছে। বালডারে কেন যে এখন ধইরা আনলি? যা, পার্টি অফিসের লকারে আমার পাঞ্জাবি আছে। সাদা পাঞ্জাবি আর পায়জামাটা আন জলদি। লোকটা হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করলো। গায়ে একটা দামি ব্র্যান্ডের পারফিউম লাগিয়ে আবারও এসে বসলো চেয়ারে। এতক্ষণে খুনের সব প্রমাণ তার লোকেরা গায়েব করে ফেলেছে। লোকটির নাম সোহান পালোয়ান। গায়ের রং কালো, তৈলাক্ত চেহারা। দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে একগাদা সরিষার তেল ঘষে রেখেছে। সোহানের গলায় বেশ অনেকগুলো ভারী মোটা স্বর্ণের চেন, হাতেও স্বর্ণের ব্রেসলেট। বাম হাতের 5 আঙুলে 5টা মোটা স্বর্ণের আংটি। দেখেই আন্দাজ করা যায় এই লোক বেশ শৌখিন। স্বর্ণের ওপর তার আলাদা একটা টান আছে, একটা গাভীর আকর্ষণ আছে। বয়স 30-এর ঘরে, গালে চাপদাড়ি, বাম চোখের নিচ বরাবর হতে একটা কাটা দাগ আছে। দীর্ঘদেহী লম্বাটে কালো তাগড়া শরীরে সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুতভাবে ফুটে আছে। এইবার কশিফাত, জলিল মইরা গেছে, তারে সহ আর বউ বাচ্চারে জিন্দার চিতায় পুরাইছি। তুই আসলে কামের একটা পোলা, এই কারণেই তো তোরে আমার এত পছন্দ। ভাই কি যে কন, আপনার লাইগা জানটা বাইর কইরাও দিতে পারমু, আপনিই তো সব আমাগো। সোহানের মুখে সন্তুষ্টিজনক হাসি। তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা। তবে তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যবসাও আছে, যেটা তার ভেতরের বিষয়। নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কাউকে জানাতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক, তাও সোহানের পছন্দ নয়। পরশু রাতের কথা, জলিল তখন নৌকা নিয়ে তীরে বসেছিল। সোহানের লোকেরা তাকে ট্রলার থেকে খেয়াল করেছে। তবে অন্ধকারের মধ্যে ঘটা কাহিনী যে জলিল বহুদূর গড়াতে পারবে তা নিয়ে ছেলেগুলোর ধারণা ছিল না। সোহানের মানুষ পাচারের ব্যবসা। মানুষ হলেই হলো, তবে নারীদের ডিমান্ড বেশি। রাতে যখন ধরে আনা নারী পুরুষ আর শিশু কিশোরদেরকে সোহানের লোকেরা ডিলারদের ট্রলারে উঠিয়ে দিচ্ছিল, তখন সেই দিকে চোখ পড়ে যায় তীরে বসে থাকা জলিলের। জেলে পাড়ার মানুষগুলোর মধ্যকার বেশিরভাগ লোকই সোহানের হয়ে কাজ করে। তবে জলিলটা পাড়ায় নতুন, তার উপর সাহস কত বড়। মূর্খটা রাতের সেই ঘটনা আবার জেলে পাড়ার আরেক মাঝিকে গিয়ে জানায়। তবে সে কি আর জানে ওই মাঝিও যে সোহানের লোক? যাক, এমনিতেও বাংলাদেশের জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, 2-4টে মরলে দোষ নেই। সোহান উঠে যায়, তার অনেক কাজ আছে। দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না, তার উপর আজকাল চালান বেশ মুশকিল হয়ে গেছে। ট্রলারে কী সব চেকিং ফেকিং শুরু হয়েছে। ভাই কথা ছিল, কই আলা? নতুন মালগুলো কোন হানে পাঠামো? সবগুলা মাইয়া মানুষ না যে ভাই, ওই যে বড় প্রজেক্টটা। মালগুলো আগে খুলনা পাঠা, তারপর ওইখান থেকে বেনাপোল। সিফাত গাইগুই করছে, কিছু একটা বলতে গিয়েও আমতা আমতা করছে। কিরে কিছু কইবি? না মানে ভাইজান, মাইয়া একটা শর্ট পড়ছে। মাল তো আজকের মধ্যেই ডেলিভারি করতে হইব, রাইত হইছে। এখন এমন সময় মাইয়া কই থেকে জোগাড় হইব? জানোস সিফাত, আমি না ভুল মাপ করি না, দ্বিতীয়বার কাউরে সুযোগ অবধিও দেই না, তুই তো জানোস। সিফাত ফাঁকা একটা ঢোক গিলল, কাঁপছে সে। এত সাহস কই হারিয়ে গেল? সোহান উঠে দাঁড়ায়, পাঞ্জাবির কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে বলল, আয় আমার লগে, তুই, তোর লগে কাম আছে। অন্দরমহলের মেঝেতে পড়ে নিরুপমা কাঁদছে। ওড়না বুক থেকে পড়ে গেছে। গায়ে কালো রঙের একটা কামিজ, গলা ফাটিয়ে কাঁদছে সে। এমন কান্নার স্বর শুনে আশেপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা ছিল। তবে তাদের কথা বাদ, বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকতেও কেউ এলো না। নীরুর কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে। চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে। ফারাজ তার পেছন অনুসরণ করে নিচে নামে। নীরুর সঙ্গে এখন অবধি চিত্রার কোনো কথা হয়নি, তবে সে শুনেছে নীরু ফারাজের চাচাতো বোন, জোহানের ছোট বোন। তবুও চিত্রা দৌড়ে তার কাছে যায়, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। কি হয়েছে দেখি? নীরু জবাব দেয় না। হঠাৎ তার চোখ যায় নীরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটি মারা গেছে, কাঠ হয়ে গেছে একেবারে। চিত্রাকে দেখে নীরু আরও ক্ষেপে যায়, গর্জে উঠে বলে, করবি না আমাকে? তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে। আমার মিনিকে তুই মেরেছিস, তাই না?
আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করছি, আমার সব ছিল ও। মেরে ফেলেছিস? তুই মেরেছিস, আমার রুহুটা তো আগেই বের করে নিয়েছিলি। ও তো বোবা প্রাণী ছিল, কি ক্ষতি করছে ও তোর? কেন মারলি বল? নীরু চিত্রাকে ধাক্কা দেওয়ার আগেই ফারাজ তার হাত ধরে ফেলে, তীক্ষ্ণ চোখে বলে, বি কেয়ারফুল, শি ইজ মাই ওয়াইফ। ওর গায়ে একটা টোকা লাগলে বিড়ালটার সঙ্গে তোকেও কবর দিব। নীরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি সেই ফারাজ এলাহি যাকে সে চেনে, যাকে সে ভালোবাসে? এত পরিবর্তন, তাও হুট করে আগত একটা মেয়ের জন্য, যার পরিচয়ের ঠিক ঠিকানা নেই। চিত্রা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সকালেও নীরুর কোলে এই বিড়ালটাকে দেখেছিল সে। কি সুন্দর বাদামি রঙা একটা বিড়াল, নাম মিনি। তবে এখন মৃত। শখের জিনিস হারানোর কষ্ট চিত্রা জানে। তারও একটা বিড়াল ছিল, বিড়ালটা যেদিন মারা গিয়েছিল সেদিন চিত্রার কি যে কান্না। কিন্তু নীরুর এমন আচরণ, তার প্রতি হিংসাত্মক আচরণের কারণ চিত্রার মাথায় ঢুকছে না। আর ফারাজকে দেখো, তার চোখে কিছু তো একটা ছিল, না হলে এভাবে কেউ বলে? চিত্রা নিজেকে সামলে বলল, আপনি এভাবে বলবেন না, বিড়ালটা মরল কি করে? চলো রুমে চলো, ওর বিড়াল নিয়ে ও জাহান্নামে যাক। কিন্তু ফারাজ চিত্রার দিকে তাকায়, সেই চাহনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না, তবে কোমলতা ছিল অশেষ। ফারাজ চিত্রার হাত ধরে চিত্রাকে উঠায়। নীরু তার দিকেই তাকিয়ে আছে। চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই নীরু জ্ঞান হারিয়ে পড়ে যায়। চিত্রা ফারাজের থেকে হাত ছাড়িয়ে আবারও নীরু বলে চিৎকার করে উঠল। তবে ফারাজের কেন জানি ওর দিকে নজর ছিল না, তার নজর ছিল কেবলই চিত্রার দিকে। আরে ও তো বেহুশ হয়ে গেছে। ফারাজ, আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না। আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নিব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। ফারাজ, মেজাজ খারাপ করাবেন না। গু খাও। চিত্রার মাথা ব্যথা করছে। দোতলার দিকে একবার সে তাকায়, একটা মানুষও রুম থেকে বের হচ্ছে না। চিত্রা গলা ফাটিয়ে নীলুফার মাকে একবার ডাক দেয়। মহিলা রান্নাঘরে নেই। কি হচ্ছে এসব? সবাই একসঙ্গে কোনো মিছিল ফিছিলে গিয়েছে নাকি? চিত্রা করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ চোখ ফিরিয়ে দেওয়ালে হেলান দিয়ে শীষ বাজায়। চিত্রার রাগ হয়, বাধ্য হয়ে সে একাই যায় নীরুকে তুলতে। তবে তার আগে আরেকটা কণ্ঠ এসে কানে বাজে, নীরু। জোহান এসেছে, বাহিরে কোথাও একটা গিয়েছিল সে, বাড়িতে মাত্রই এলো। পড়ে থাকা নীরুকে দেখে দৌড়ে আসলো সে, জিজ্ঞেস করলো, কি হয়েছে চিত্রা ওর? চিত্রা জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব আসে, ভাবি হয়, ভাবি বলেই ডাকবি। ফার্দার চিত্রা নামটা মুখে আনলে জিভটা ছিঁড়ে তোকে রান্না করে খাওয়াবো। জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞেস করলো, ভাই নীরু এভাবে পড়ে আছে, তুমি কিছু করনি কেন? তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে, তাই। ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত সারানোর জন্য ছটফট করে উঠল। ফারাজ ভ্রুকুচকে চিত্রার দিকে তাকিয়ে বলল, স্থির থাকতে পারো না? এত নড়াচড়া করলে তো ভবিষ্যতে ঠিকভাবে মানব সেবাও করতে পারবো না মনে হচ্ছে। ফারাজ চিত্রাকে পাজা কোলে তুলে হাঁটা শুরু করে। যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য করে বলে, অভিনেত্রীকে নিয়ে রুমে যা, কালকে একটা বিড়ালের বাচ্চা এনে দিস। চিত্রা চুপ হয়ে যায়, শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে। ফারাজ তাকে দেখে মুচকি হেসে হিসিয়ে বলে ওঠে, আজকের ফিজিক্যাল এক্সারসাইজটা বোধহয় করতেই হবে। ডু ইউ নো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ? আগুন সুন্দরী। রুমের সিটকিনি লাগিয়ে ফারাজ চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা হাঁটুর ভাঁজে মুখ গুজে বসে আছে, কথা বলছে না। তেজি রূপে ফারাজের সঙ্গে তর্কও করছে না। ফারাজ এসে তার পাশে বসলো, বলল, আমি তোমাকে ভালোবাসি চিত্রা, অনেক বেশি ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের কি করে হতে দিতাম বলো? তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি। জানি আমি তোমার চোখে খারাপ, জঘন্য একটা মানুষ। তোমাকে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, সব মেনে নিচ্ছি আমি, তবে আমি তোমার সোহাগের মতো বেঈমান নই। আমার ভালোবাসায় ছলনা নেই। চিত্রা মুখ তুলে তাকায়। কি বলতে চাইছেন আপনি? আপনাকে তো আমি ওই রাতের আগে দেখিও নি। তাহলে কিসের ভালোবাসা? আর সোহাগকে বেঈমান বলার রাইট কে দিয়েছে আপনাকে? আর আপনি না বিদেশ ছিলেন? বিদেশে থেকে একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে, যেই মেয়ে তাকে চেনে অবধি না, তাও যেই মেয়ের কোনো মূল্য নেই, যেই মেয়ে মামির হাতের মার খেতে খেতে শরীর কালো বানিয়ে ফেলেছে, তাকে ফারাজ এলাহি ভালোবাসে? দেখতে চাও? তাহলে শোনো, আজ থেকে আরও 3 বছর আগে তোমাকে দেখেছিলাম আমি। জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে। কাজটা বাজিতপুরেই ছিল। সেদিন বাজিতপুরে একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে। বিদেশের সাদা চামড়াও যেই ফারাজের দৃষ্টি দখল করতে পারেনি, তার চিত্ত চেতনা দখল করে বসেছিল ওই যে মেরুন কামিজ পরা সেই চিত্রাঙ্গনা নামক মেয়েটি। তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়োয় আবারও ডেনমার্ক চলে যেতে হয়। তবে মন থেকে কিছুতেই তো তোমাকে মুছতে
পারছিলাম না। বারবার চোখের সামনে সেই নারীর ছবি, বাড়ির সামনের গাছগুলোতে পানি দিচ্ছে মেয়েটা। সেদিন থেকেই তুমি আমার নজরে ছিলে। মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করব। আমার তোমাকেই চাই। শুরু হয় তোমার উপর নজর রাখা। লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য। তবে যখন জানতে পারি 1 বছরের মাথায় সোহাগের সঙ্গে তোমার সম্পর্ক শুরু, তখন যেই কষ্টটা আমি পেয়েছিলাম তা তোমার কষ্টের কাছে নিতান্ত তুচ্ছ। চিত্রা এবারও অবাক হলো না, কারণ সে আগেই জানতো ফারাজ এলাহি সেদিন রাতে এমনিতেই তো আর তার বাড়িতে এসে উপস্থিত হয়নি। সোহাগকে বেঈমান বলার কারণটা বলতে খারাপ লাগছে, তুমি যেই সোহাগকে এত বিশ্বাস করতে, ভালোবাসতে, সেই সোহাগই তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল। মিজানের কাছে তোমার খবরটা সেই পৌঁছে দেয়। আরেকটা বিষয়, সোহাগ তোমাকে কখনো ভালোবাসেনি, কেবলই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে। সোহাগ অন্য কাউকে ভালোবাসে। মেয়ের পরিবার অনেক বড় লোক। শুক্রবার ওদের বিয়ে হবে। ফারাজ প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণপত্র বের করে চিত্রার হাতে দেয়। সোহাগের বিয়ের নিমন্ত্রণপত্র। দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব। সোহাগকে তো আমার একটা বড়সড় ধন্যবাদ দেওয়া বাকি। সে বাটপারি না করলে আমি তোমাকে কী করে পেতাম। আর মজার বিষয় হচ্ছে, মিজান সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে তখন থেকেই, কারণ লোকটা কে এবং কি করে তা আমার ভালো মতোই জানা ছিল, তাই তার উদ্দেশ্য বুঝতে এলাহির সময় লাগেনি। চিত্রা ভ্রুকুচকে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে? কারণ এই বিষয় তো আমি নিজেই জানতাম না। কারণ মিজান সাহেবের বিয়ের সাক্ষী হিসেবে যেই লোক ছিল সেও আমার লোক। তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি। এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই। এখনও প্রশ্ন বাকি আছে থাকলে করতে পারো। তবে মনে রাখবে, বিগত 3 বছরে যারা ফারাজ এলাহির কলিজাটার দিকে নজর দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ফারাজ এলাহি কিছুতেই ক্ষমা করবে না। চরম শাস্তি পাবে এক একজন। রাত 10টা বাজে। নীলুর ছোট ভাই হাফিজ এখনও বাড়ি ফেরেনি। সাধারণত মাদ্রাসা শেষে মা নিজেই তাকে নিয়ে আসেন, কিন্তু আজ এলাহির বাড়িতে কাজে ব্যস্ত তিনি। রুমানা তাকে কি একটা কাজ দিয়েছে, ফিরতে দেরি হবে। রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করল নীলু। মাও নেই, ভাইয়েরও কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে তার ভেতরের অস্থিরতাও তত বাড়ছে। বাধ্য হয়ে হাতের পুরনো বাটন ফোনটা টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়ল। পরনে কালো বোরকা। তাদের পাড়ায় দিনের লোকজন থাকলেও রাতে একেবারে ফাঁকা হয়ে যায়। বড় রাস্তা পার হয়ে সরু অন্ধকার পথটায় পা রাখতেই নীলুর গায়ে কেমন যেন শিহরণ খেলে গেল। মনে হলো কেউ তাকে অনুসরণ করছে, ঠিক পেছনের যেন কারো উপস্থিতি। পেছনে তাকানোর সাহস পেল না সে, বরং হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু যত দ্রুত চলতে লাগলো, পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠল। বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎই থমকে দাঁড়ালো নীলু। এভাবে ভয় পেয়ে দৌড়ালে চলবে না। এটা যদি তার কল্পনা হয় তাহলে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু যদি সত্যি কেউ থাকে, সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছনে ফিরে টর্চের আলো তুলল সামনের দিকে। মুহূর্তেই তার শরীর জমে গেল। আলোয় ফুটে উঠল এক অচেনা ছায়ামূর্তি। গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলে নীলু জিজ্ঞেস করলো, কেডা আপনি?